হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। পড়ন্তী ভিলেজ রিসর্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। এবার কোথায় গেছিলাম সেটা তো আগের ভিডিওতে আমি বলিনি, তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা কোথায় এসেছি। তো আমরা বড়ন্তী থেকে চলে আসছি মাইথনে। বড়ন্তী লেক থেকে মাইথন আসতে আমাদের ওই 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে পৌঁছে গেছি। এরপর হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তারপর ভাবলাম তোমাদেরকে একবারে হোটেল প্লাস রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমরা বুক করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের মাইথন ইউথ হোস্টেল। তো এইটাই হচ্ছে সেই ইউথ হোস্টেলটা। তোমরা যুব আবাসের পাশে যে ব্লু কালারে আর একটা বিল্ডিং দেখতে পারছো, এটা কিন্তু অন্য একটা হোটেল। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই পুরোটাই হয়তো ইউথ হোস্টেল, তারপর খেয়াল করে দেখলাম যে না, ইউথ হোস্টেল শুধু সামনেটা, এই দুপাশেই হচ্ছে আলাদা আলাদা হোটেল। চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো প্রথমে চলে আসলাম রিসেপশনে, আর আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল। তো তোমাদের তো আমি আগেই বললাম যে আমরা অলরেডি রুমে চেক ইন করে নিয়েছি, তাও একবার তোমাদেরকে রিসেপশনটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এবার চলো আমাদের রুমের দিকে যাওয়া যাক। তো আমরা রুম নাম্বার পেয়েছিলাম 102। ভেতরে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে, আর দুটো বালিশও দেওয়া রয়েছে, একটা টাওয়ালও রয়েছে খাটের ওপরে। আর এটা যেহেতু বক্স খাট, তো এখানে বড় বড় দুটো দুটো ডয়ার আছে, কিন্তু এর ভেতরে কিছুই ছিল না, তো আবার আটকে রেখে দিলাম। উপরে রয়েছে সিলিং ফ্যান, আর এই পাশটাতে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর বেশ বড় একটা আয়না আছে, আর তার সাথে রয়েছে একটা সাইড টেবিল। বেডের একদম সামনেই রয়েছে একটা টিভি, আর তার ওপরে রয়েছে ঘড়ি। এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে গেল। হোটেলটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখানে যে সাইড টেবিলটা ছিল তার উপরে দুটো কাচের গ্লাস, একটা জগ, আর প্লাস একটা অল আউটও দেওয়া ছিল। তোমাদেরকে এই ডয়ারগুলো খুলে খুলেও একবার দেখিয়ে দিলাম। অবশ্য ডয়ারের ভেতরে কিছুই ছিল না। আর এই সাইডটাতে ছিল দুটো চেয়ার, যার উপরে আমি ব্যাগগুলো রেখে দিয়েছি। আর চেয়ারের একদম পাশেই রয়েছে একটা আলমারি। তো চলো আলমারির ভেতরে কি আছে একটু দেখে নেওয়া যাক। আর আলমারির পাশে রয়েছে একটা ডাস্টবিন, আর তার সামনে রয়েছে এসি। আলমারির ভেতরে দুটো হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর রয়েছে একটা কম্বল। যা গরম পড়েছে, কম্বলের তো কোনো দরকারই নেই। তো আলমারিটা আবার বন্ধ করে রেখে দিই। সাইডে যে জানলাটা রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই জানলার থেকে কেমন কি ভিউ দেখা যাচ্ছে। জানলার পর্দাটা সরিয়ে কাঁচটা খুলে তোমাদেরকে দেখাই, আর দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। গাড়িগুলো সব এই সাইডটাতে পার্কিং করা রয়েছে। আলমারির একদম সামনেই ছিল বাথরুম। তো চলো তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে বালতি, মগ, একটা বসার জন্য টুল, হ্যান্ড ওয়াশ, উপরে রয়েছে একটা লাইট, আর বেসিন কিন্তু ভেতরেই আছে, আর বেসিনের সামনে একটা আয়নাও দেওয়া রয়েছে, প্লাস এখানে গিজারেরও ব্যবস্থা আছে। বাথরুমের দেওয়ালটা একটু ড্যাম্প পড়ে গেছে, কিন্তু বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এদিকে তোমাদের রুমটাও দেখানো হয়ে গেল। তারপর আমরা বাইকে করে চলে আসলাম কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। এই মন্দিরটি অনেক পুরনো একটা মন্দির, প্রায় 500 বছর পুরনো এই মন্দিরটা। মন্দিরে ঢুকতেই দুপাশে তোমরা অনেকগুলো দোকান দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা পুজোর ফুল, প্রসাদ সবকিছু নিতে পারো। এখান থেকেও নিতে পারো, অথবা মন্দিরের ভেতরেও দোকান আছে, তোমরা ওখান থেকেও নিতে পারো। আমরা গেছিলাম ওই 4:30 নাগাদ, তখনও কিন্তু মন্দিরে পুজো হচ্ছিল, কিন্তু সকালের দিকটাতে ভিড়টা অনেক বেশি থাকে। এই সময় ভিড় একদমই ছিল না। এখানকার প্রতিটা দোকানেই প্রসাদ তোমরা পেয়ে যাবে, আর যেখান থেকে প্রসাদ কিনবে সেখানেই তোমরা চটি জুতো খুলে তারপর মন্দিরের ভেতরে যেতে পারো। মন্দিরে ঢোকার যে গেটটা তার পাশেই তোমরা চটি জুতো খুলে মন্দিরের ভেতরে ঢুকতে পারো। আমরাও এখান থেকে চটি জুতো খুলে এরপর মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে ঢুকে আমি একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানটায় একজনের বিয়ে হচ্ছিল। আর আমি মন্দিরের বিয়ে আগে কখনো দেখিনি। আমি কিন্তু এই কল্যাণেশ্বরী মাতার মন্দিরে এই প্রথমবার আসলাম, কিন্তু সৌতম এর আগেও একবার এসছে, তো যার জন্য ও জানতো যে এখানটায় বিয়ে হয়। এরপর আমিও ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এটা মেন মন্দির না, মেন মন্দিরটা ভেতরে। তার আগে আমরা প্রসাদ আর ফুল কিনে নেব ভেতর থেকে। এই দোকানটার থেকে আমি ফুল, প্রসাদ সবকিছু কিনে নিয়েছি। এরপর চলে যাব মন্দিরের ভেতরে।
আর একটা কথা বলে দিই, মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো একদমই তোলা যাবে না, তো যার জন্য তোমাদেরকে ভেতরটা আর দেখাতে পারলাম না। কি করবো ওটা বলুন একবার, ওইটা ফুলটা কি করবো? হুম হুম, আচ্ছা, হুম হুম, সরি সরি, হুম। আমরা পুজো দিয়েছি বলে আমাদের দুজনের মাথায় লাল টিকা পরিয়ে দিয়েছে। এরপর চলে আসলাম বাইরে, আর আমরা প্রসাদ নিয়ে এবার একটু মন্দির চত্বরটা ঘুরে দেখব। এখানে দুটো বিয়ে হচ্ছে, যার জন্য আমি আর সৌতম দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিয়ে হওয়া দেখছিলাম। এবার চলো মন্দিরের পেছনের দিকটা একটু ঘুরে আসা যাক। আর আগেই তো বললাম যে এই কল্যাণেশ্বরী মন্দিরটি 500 বছরের পুরনো শক্তিপীঠ উপাসনা কেন্দ্র হিসেবে পরিচিত। জনশ্রুতি আছে যে সেই সুদূর অতীতে কল্যাণেশ্বরীতে নরবলি দেওয়া হতো, কিন্তু এখন তো সেই সব নরবলি দেওয়া হয় না, কিন্তু পাঠাবলির প্রচলন এখনো আছে। তবে বর্তমান মন্দিরটি খুব বেশি পুরনো নয় এবং এটি শ্রী গুরুদিন প্রসাদ পাল দ্বারা নির্মিত হয়েছিল। এই কল্যাণেশ্বরী মন্দিরে এসে জানতে পারলাম এই মন্দিরটায় নাকি নিঃসন্তান মহিলাদের ইচ্ছা পূরণ করে বলেই বিশ্বাস করা হয়। তোমরা সামনে যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছ, জানো তো এখানে নাকি বর্ষার সময় এত জল হয় যে এই সব কিছু ডুবে যায়। অনেকটা সময় হয়ে গেল এই মন্দিরটাতে আমরা এসেছি, তো এবার আমাদের বেরোতে হবে। এই মন্দিরটাতে এত জায়গায় বিয়ে হচ্ছে, আমরা যখন মন্দির থেকে বেরোতে যাব তখন দেখলাম যে এখানটায় আরও একটা বিয়ে হচ্ছে, তো যার জন্য আমরা আবার দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য। অনেকক্ষণ থেকে আমরা মন্দির থেকে বেরোবো করছি, কিন্তু একটার পর একটা বিয়ে দেখতে দেখতে আমরা লেটই করে ফেলছি। তো ফাইনালি এবার বেরিয়ে পড়েছি, আর এখন যাবো আমরা মাইথন ড্যামে। এদিকটাতে সাইনবোর্ডও দেওয়া রয়েছে, আর বড় বড় করে লেখা রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে ডিভিসি। তো আমরা এখন সেদিকটাই যাচ্ছি। ড্যামে তো আমরা যাবই, কিন্তু আমরা রাতে কোথায় ডিনার করব সেটাও তো ঠিক করে রাখা দরকার, নাহলে রাতে আমরা কোথায় ঘোরাঘুরি করব। তো আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা আজকে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে রাতের ডিনারটা করব। আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম WBTDCর গেস্ট হাউসে। এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরই গেস্ট হাউস, তোমরা যদি চাও তাহলে এখানেও তোমরা থাকতে পারবে। এই WBTDC গেস্ট হাউসের লিঙ্ক এবং আমি যে যুব আবাসে উঠেছি সেখানকার বুকিংয়ের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। তবে হ্যাঁ, এই মুক্তিধারা ট্যুরিজম গেস্ট হাউসের প্রাইস কিন্তু যুব আবাসের থেকে একটু বেশি পড়বে। খাবারের অর্ডার দিয়ে আমরা চলে আসলাম মাইথন বোটিং সেন্টার। এখন যেহেতু সানসেটের টাইম, এই সময় বোটিং করলে ভীষণ ভালো লাগবে। আর তোমরা তো জানোই যে এই মাইথন ড্যামটা দুটো রাজ্যের বর্ডার শেয়ার করে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলের দিকটাতে। এই ঘাটটাতে না খুব একটা লোকজন বেশি ছিল না, তো তোমাদেরকে টিকিটের প্রাইসগুলো একবার দেখিয়ে দিই। এখানে টিকিটের প্রাইস পার পার্সন 200 টাকা করে নিচ্ছিল। আর যেহেতু এখানে খুব একটা লোকজন ছিল না, তো আমরা যদি কোনো স্পিড বোটে যাই তাহলে পুরোটা আমাদের বুক করে যেতে হবে। আর এখানটায় যেহেতু লোকজন খুব একটা ছিল না, তো দুজনের জন্য একটা স্পিড বোট বুক করা আমাদের কাছে একদমই ওয়ার্থ ইট মনে হয়নি। তোমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যেটা একটা আইল্যান্ডের মধ্যে রয়েছে, ওটা হচ্ছে ডিবিসির গেস্ট হাউস, আর এটা হচ্ছে তার যাওয়ার রাস্তা। চলো, এখানটায় তো আর স্পিড বোটে ওঠা হলো না, তো এবার আমরা যাব ঝাড়খণ্ডের দিকটাতে। এখনো সানসেট হয়নি, আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছে। আর এই সাইডটায় রয়েছে ডিবিসির সব অফিসগুলো। আমি তো ভেবেছিলাম যে এই মাইথন ড্যামটা হয়তো দামোদর নদীর থেকে সৃষ্টি, কিন্তু আমি আজকে জানতে পারলাম এটা দামোদর নদী থেকে নয়, এটি বরাকর নদীর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আমরা চলে আসলাম বোটিং করার জন্য, আর এখানটায় বোটিং করার জন্য প্রচুর ঘাট ছিল। আমরা চলে গেলাম বাবু বোটিং ঘাটে।
এই জায়গাটায় এসে মনে হচ্ছিল যে যেন একটা মেলায় চলে এসেছি। অনেক লোক ছিল, প্লাস এই বোটিং করার জায়গাটা এত সুন্দর ছিল। একদিকে ভালোই হয়েছে আমরা ওখান থেকে বোটিং করিনি। এই জন্যই বলে জীবনে কিছু ক্যান্সেল হয়ে গেলে তা নিয়ে আফসোস করতে নেই, এরপরে হয়তো তোমাদের জন্য আরো ভালো কিছু ওয়েট করছে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো এবার চলো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ফেলি। এক একজনের টিকিটের প্রাইস পড়েছে 100 টাকা করে। আমরা আস্তে আস্তে অলরেডি একটা বোট ফুল হয়ে গেছে, তো যার জন্য এটাই আমরা আর উঠবো না। এর পাশে আর একটা বোট দাঁড়িয়ে আছে, এবার আমরা ওটাই উঠবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম। এখন যেহেতু সানসেটের টাইম, তো ছবিগুলো না দারুণ এসছে। আর এরপর আমরা উঠে পড়লাম আমাদের স্পিড বোর্ডে। এই বোটটা বেশ বড়সড় ছিল, আমরা দুজন বাদে আরো 3 জন এই বোটে উঠেছিল। তো আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম, আর আমি সৌতমকে দেখাচ্ছিলাম যে সামনে সানসেটটা দেখতে কি সুন্দর লাগছে। এই গরমের মধ্যে জলের ভেতরে এরকম স্পিড বোটে করে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে যে কি ভালো লাগছে। আমরা চলে আসলাম একটা আইল্যান্ডের কাছে, আর এই আইল্যান্ডের নাম বলেছিল বাট আমি ভুলে গেছি। এখানটায় আরো ছোট বড় অনেক আইল্যান্ড আছে। এখান থেকে বোটটা এত জোরে যাচ্ছিল যে বোটটা পুরো লাফাচ্ছিল, আর আমার তো সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগছিল। আর আমি এর মধ্যেও হাসছি, তার কারণ হচ্ছে সৌতম আমাকে বারবার জিজ্ঞাসা করছে তোমার কি ভয় করছে, তোমার কি ভয় করছে। দেন আমি বলছি না, আমার একটুও ভয় করছে না। চলো, ঘাটের কাছে কাছে এসে গেছি, এটাই শান্তি। বোটের স্পিডও অনেক কমিয়ে দিয়েছে। বিকেলবেলা মন্দিরে গেলাম, এরপর বোটিং করতে করতে সানসেট দেখলাম, আর আজকের দিনটা সব মিলিয়ে বেশ ভালো কাটলো। পাশেই ডিভিসির একটা পার্ক আছে, তো চলো পার্কের ভেতর থেকেও একটু ঘুরে আসা যাক। চলে আসলাম পার্কের ভেতরে, আর পার্কের ভেতরে আসতে গেলে কিন্তু কোনো রকম টিকিটের দরকার নেই, পুরো ফ্রি এন্ট্রি। জায়গাটা খুব একটা বড় না, প্লাস লোকজনও খুব একটা নেই, তো যার জন্য আর হেঁটে হেঁটে ঘুরিনি, বাইকে করেই একটু ঘুরে চলে এসেছিলাম। এখানে পার্কের নামও দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। এরপর আমরা বাইকে করে আরেকটু সামনের দিকে এগোতে থাকি, কিন্তু এখানটায় না সেরকম কিছুই দেখার ছিল না। আর আরেকটু সামনেই ছিল ডিবিসির অফিস, তো যার জন্য এখানে যাওয়া একদমই অ্যালাউ ছিল না। তারপর আমরা ফিরে আসলাম এখান থেকে। এই সাইডটাতে ফেরার সময় অনেকগুলো খাবারের দোকান ছিল, আমরা এখান থেকে কিছুই খাইনি, একদম সোজা চলে গেলাম মাইথন ড্যামের ওপরে। ওপরে এসে দেখলাম এখানটায় অনেকে বসে রয়েছে, আর আমরাও অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আইসক্রিম খেলাম, কিন্তু সেইগুলোর ভিডিও আর করা হয়নি। আমরা প্রায় সন্ধ্যা অবধি এখানে বসেছিলাম। আর এখানটায় বসে থাকতে যে কি ভালো লাগছিল, একটা ফুরফুরে হাওয়া, একটা আলাদাই শান্তি লাগছিল এখানটায় বসে থাকতে। এরপর আমরা চলে আসলাম মুক্তধারা ট্যুরিস্ট প্রপার্টিতে, যেখানে আমাদের রাতের ডিনারের কথা বলে যাওয়া হয়েছিল। আমরা তো এসে এখানে পুরো সারপ্রাইজড হয়ে গেছি। তো এখানে চলছিল একটা অনুষ্ঠান, আর আমাদেরকে এখানে বসতে বলা হলো। অনুষ্ঠান দেখতে দেখতে আমরা এখানে চা পকোড়াও খেয়ে নিলাম একটু। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে বললো, তারা ততক্ষণে খাবারগুলো রেডি করবে। আর এতক্ষণ বসে বসে আমরা কি বা করবো, তাই ভাবলাম যে এই জায়গাটা একটু ভালো করে দেখে আসি। রাতের বেলা এখানটায় সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তো দেখতে না বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে ওয়েটিং রুম, আর সামনে হচ্ছে রিসেপশন। এটা যেহেতু একটা আটকা জায়গা, এখানটায় খুব গরম লাগছে, থাকাই যাচ্ছে না। তো চলো বাইরে যাওয়া যাক, বাইরে একটু হাওয়া দিচ্ছে। আটটা যেই বেজে তখনই বুঝতে পারছি যে মোটামুটি হ্যাঁ গরম চালু হয়ে গেছে একেবারে বিশাল আকারে। তখনই গরম হাওয়া টাওয়া দিয়ে আগে, তা আমি ভাবলাম যে 8টাই এই অবস্থা, মানে দুপুরবেলা হতে হতে তো পুরো গরম সেদ্ধই হয়ে যাবে। অন্ধকারে কিচ্ছু বলবো না। আর এটা হচ্ছে রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর তোমাদের তো আমি আগেই বলেছি, তোমরা যদি এখানটায় থাকতে চাও তবে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুক করে নিতে পারবে। এরপর আমাদের খাবার রেডি হয়ে গেছিল। ছিল ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল আর ডিমের কারি। দাম ছিল একদম রিজনেবল, আর খাবার ছিল ভীষণ টেস্টি।
গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আর ভিডিও করা হয়নি, আমি খাওয়া দাওয়া করে এসেই শুয়ে পড়েছিলাম, শরীর খুব টায়ার্ড ছিল। তো আজকে সকালবেলা আমি বেরিয়ে পড়লাম জামশেদপুর যাওয়ার উদ্দেশ্যে। তবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা।